আমরা প্রথমে জেনে নিচ্ছি যে আজকে আমরা মানে প্রমাণের যে ধারণাটা ব্যবহার করবো সেই ধারণাটা আসলে কি, তারপরে আমরা প্রমাণটা শুরু করব। আচ্ছা, আর আজকে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোনো ত্রিভুজের যদি উচ্চতা অর্থাৎ দুটি ত্রিভুজের যদি উচ্চতা একই হয় সেক্ষেত্রে এদের ক্ষেত্রফলের অনুপাত কি হতে পারে। আমি আবার বলতেছি, যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয় সেক্ষেত্রে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কি হতে পারে। তাহলে এই বিষয়টা আমরা প্রথমে চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমাদের লাগবে হচ্ছে আজকে কয়টি ত্রিভুজ? দুইটি ত্রিভুজ। আমরা দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করব কোন ক্ষেত্রে? যদি তাদের উচ্চতা একই হয়। আচ্ছা, তার প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি এ বি সি। প্রথমে কি করলাম? একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এরপর আরেকটি ত্রিভুজ অঙ্কন করলাম, সেটা হচ্ছে পি কিউ আর। তা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি, আর পরে একটি ত্রিভুজ অঙ্কন করলাম পি কিউ আর। আচ্ছা, এখন এবিসি এর উচ্চতা এটা হলো এইচ। আমরা জানি যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে অঙ্কিত লম্বটাই হলো উচ্চতা। আর এখানে আরেকটি উচ্চতা অঙ্কন করলাম, সেটা হচ্ছে এইচ। অর্থাৎ এই যে ত্রিভুজ দুইটি আছে, যে এবিসি এবং পি কিউ আর, এই ত্রিভুজদ্বয়ের উচ্চতা একই বা সমান। এই ক্ষেত্রে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল অনুপাত কি হবে? সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ পি কিউ আর। আমি আবার বলতেছি যে যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয় সেক্ষেত্রে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমিদ্বয় অনুপাতের সমান। কার সমান? ভূমিদ্বয় অনুপাতের সমান। কোন শর্তে? উচ্চতা একই হতে হবে। ত্রিভুজের উচ্চতা হতে হবে একই, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমিদ্বয় অনুপাতের সমান। এখন ত্রিভুজ এবিসি এর ভূমি কি? বিসি। এবং ত্রিভুজ পি কিউ আর এর ভূমি কি? কিউ আর অনুপাত কিউ আর। উচ্চতা একই হলে ক্ষেত্রফলের অনুপাত হয় ভূমিদ্বয়ের অনুপাতের সমান। অর্থাৎ যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয়, তবে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তবে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান। যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয় তবে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান। এই ধারণাটাই আমরা এখানে ব্যবহার করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ভূমি এবং উচ্চতা, এই বিষয়টা আমাদের আরেকটু নির্দিষ্ট করে জানা দরকার। যেমন ভূমিটা ভালো করে আমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে? একটা আমরা চিত্রের সাহায্যে দেখি। যেমন এম এন, আর এটা ধরে নিচ্ছে হচ্ছে ই। এখানে অন্য একটি ত্রিভুজ অঙ্কন করলাম এম এন ই। এখন আমরা যদি উচ্চতা, কারণ আমরা জানি একটি ত্রিভুজের উচ্চতা কিন্তু তিনটি হয়। আর উচ্চতার ধারণাটা কি? উচ্চতার ধারণা হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে অঙ্কিত লম্ব। আচ্ছা, আমরা উচ্চতার ধারণাটাও ঠিক করি। উচ্চতা শীর্ষ বিন্দু হতে ভূমির উপর
অঙ্কিত লম্ব, সেটাই হচ্ছে উচ্চতা। শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব। এখন আমরা ভূমি শব্দটা বাদ দিলাম। কি করব? এখন আমরা ভূমি শব্দটা বাদ দিলাম। বাদ দিয়ে কি লিখবো? শীর্ষবিন্দু হতে ওই শীর্ষের বিপরীত বাহু, বিপরীত বাহু, বাহুর উপর অঙ্কিত লম্ব। মূলত উচ্চতার ধারণা কিন্তু এমন, শীর্ষবিন্দু হতে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে আমরা একটি উচ্চতা অঙ্কন করলাম, এখানে একটি উচ্চতা অঙ্কন করলাম, অর্থাৎ এখানে আমাদের উচ্চতা হলো তিনটি। উচ্চতা কি হলো? তিনটি হলো। এখানে আমাদের এক্স, ওয়াই, জেড। তাহলে এন এক্স, এন শীর্ষবিন্দু, তার বিপরীত বাহু হচ্ছে এম ই, তারপর আমরা লম্ব অঙ্কন করছি, তাহলে এন এক্স হলো উচ্চতা। ঠিক একই কারণে ইওয়াই হলো উচ্চতা, আর সেই সাথে এম জেডও হলো উচ্চতা। এইটা গেল উচ্চতার ধারণা, যে শীর্ষবিন্দু হতে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, সেটা হচ্ছে উচ্চতা। এখন ভূমির ধারণাটা কি? ভূমি, তাহলে এই ত্রিভুজটার ভূমি আমরা কোনটাকে বলবো? এই যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর কোনটাকে আমরা ভূমি বলবো? ভূমি বলবো হচ্ছে যে উচ্চতার সাপেক্ষে ভূমি নির্ধারণ করব। উচ্চতার সাপেক্ষে ভূমির ধারণা পাওয়া যায়, ভূমির ধারণা। অর্থাৎ এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে উচ্চতাটা আমরা বিবেচনা নিয়ে আসবো, বা যে উচ্চতা ধরে আমরা হিসাবটা দাঁড় করাবো, মানে গাণিতিক ক্যালকুলেশনটা দাঁড় করাবো, সেই উচ্চতাটা যে বাহুর উপরে আছে সেই বাহুটা সেই ক্ষেত্রে ভূমি হবে। মানে ওই উচ্চতাটা যে বাহুর উপরে আছে। আচ্ছা, আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন এম জেড, আমরা নিলাম উচ্চতা এম জেড, এম জেড। এখন এম জেড যদি উচ্চতা নেই, তাহলে এম জেড দেখি কোন বাহুর উপরে আছে। এটা আসতে হচ্ছে এন ই এর উপরে, এন ই। তাহলে উচ্চতা এম জেড নিলে ভূমি হবে এন ই। এখন কথা হচ্ছে, দেখা গেল যে আমরা গাণিতিক ক্যালকুলেশনের সুবিধার্থে ই ওয়াই উচ্চতা নিয়ে হিসাবটা করলে আমাদের সুবিধা হচ্ছে। মানে আমাদের ক্যালকুলেশন যে অবস্থাটা দাঁড়ায় গেল, তাতে দেখা যাচ্ছে যে ইউআই যদি আমরা নেই, তাহলে আমরা আমাদের হিসাবটা সহজে আসে বা খুব সহজে দাঁড় করাতে পারি। সেক্ষেত্রে আমরা উচ্চতাকে নিলাম ইউআই। আচ্ছা, আর উচ্চতা যদি ইউআই হয়, উচ্চতা ই ওয়াই, উচ্চতা ইউআই, তাহলে এখন ভূমি কোনটাকে ধরবো? আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করি, কিংবা আমরা যে ধারণাটা এখনই শিখলাম এই ধারণাটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ভূমি কোনটাকে ধরবো? এখন দেখি আমরা ই ওয়াই কোন বাহুর উপরে আছে। ই ওয়াই আছে হলো এম এন এর উপরে, ই ওয়াই আছে এম এন এর উপরে। সেই ক্ষেত্রে ভূমি হচ্ছে এম এন। উচ্চতা ইয়া, তাহলে ভূমি এন এম এন। তাহলে এখন তো বোঝাই গেল যে আমরা যদি এন এক্স উচ্চতা ধরি, বা এন এক্স উচ্চতা নিয়ে আমরা যদি গাণিতিক হিসাবটা করি, সেই ক্ষেত্রে আমাদের ভূমি হবে এম ই। এটাই হচ্ছে উচ্চতার সাপেক্ষে ভূমির ধারণা। মানে আমরা যে উচ্চতাটা নিব, সেই উচ্চতাটা বা সেই লম্বটা যে বাহুর উপরে থাকবে, সেই বাহুটাকে আমরা ভূমি ধরে হিসাবটা আমরা দাঁড় করাবো। আর এই বিষয়টা তো আমরা বুঝলামই, যে যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয়, তবে ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতে সমান। আর এই যে ধারণাটা আমরা প্রথমে যে ধারণাটা শিখলাম, এই ধারণাটা আমরা আর একটু ভিন্ন রকম চিত্রের সাহায্যে আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করি। তারপরে আমরা কি করব, আজকে যে আমাদের প্রমাণের বিষয়, সেই প্রমাণটা আমরা দাঁড় করানোর চেষ্টা করব।
আমরা কিছু আগে কি জানলাম, যে আমরা এটা জানলাম যে যে যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয় তবে তাদের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান। এখন এখানে আমরা কি দেখলাম, যে দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজ, তাদের উচ্চতা একই, তাদের ক্ষেত্রফল অনুপাত হলো ভূমিদ্বয় অনুপাতের সমান। কিন্তু ত্রিভুজ দুটি যদি এভাবে থাকে, আমরা এখন দেখি পি কিউ আর, আর এই বাহুটাকে বর্ধিত করলাম, আর এটাকে ধরে নিচ্ছে হলো ই। ত্রিভুজ দুটি যদি এইভাবে থাকে, আর ত্রিভুজ দুটি কি কি? ত্রিভুজ হচ্ছে পি কিউ আর, আর একটি ত্রিভুজ হচ্ছে পি আর ই। এই দুটি ত্রিভুজ, খেয়াল করি চিত্রটা, পি কিউ আর, আর একটা ত্রিভুজ হচ্ছে পি আর ই। এখন আমরা যদি একটি লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলাম, আচ্ছা পিএফ, তাহলে এই ক্ষেত্রে পিএফটাই হচ্ছে উচ্চতা, পিএফটা কি হবে? উচ্চতা হবে, পিএফ হবে উচ্চতা। এখন একটা মজার বিষয় আমরা খেয়াল করি, বিষয়টা বেশ মজার যদি আমরা চিত্রটা ভালো করে খেয়াল করি। যেমন এই যে পি কিউ আর, এই ত্রিভুজটি পি কিউ আর ত্রিভুজ, এটা হলো একটা স্থূলকোণী ত্রিভুজ, এই যে এই কোণ স্থূলকোণ, এই স্থূলকোণী ত্রিভুজের এই উচ্চতা কিন্তু ত্রিভুজের বাইরে হয়। তাহলে এই পি কিউ আর ত্রিভুজের উচ্চতা কি হলো? পিএফ, এটার উচ্চতা পিএফ। আর পি আর ই ত্রিভুজের উচ্চতা, এটাও কিন্তু পিএফ, উচ্চতা হচ্ছে পিএফ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই ত্রিভুজের উচ্চতা একই, এই ত্রিভুজের উচ্চতা একই। যেহেতু এই ত্রিভুজের উচ্চতা একই, তাহলে কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাতটা কি হবে? ক্ষেত্রফলের অনুপাতটা হবে ভূমিদ্বয় অনুপাতের সমান। এখন কথা হচ্ছে যে পি কিউ আর, এই যে পিএফ, এটা কার উপরে আছে? কিউ আর এর বর্ধিত অংশের উপরে আছে, তাহলে ভূমি কিন্তু হচ্ছে কিউ আর। তাহলে এখানে আমরা লিখলাম কিউ আর অনুপাত। আর এখানে পি আর ই, পি আর ই এই ত্রিভুজের উচ্চতা পিএফ, যেটা আছে কার উপরে? আর ই এর উপরে, তাহলে এখানে হবে আর ই। এই যে আমাদের যে ধারণাটা, সেটার গাণিতিক রূপ, যে যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয় তবে তাদের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান। আর ভূমি ধারণাটা কি? যে বাহুর উপরে উচ্চতাটা থাকবে বা সেই লম্বটা থাকবে, কারণ লম্বটাই তো উচ্চতা, সেটাই হচ্ছে ত্রিভুজটির ভূমি। আমরা সেই ক্যালকুলেশনটা সেটাকে ভূমি ধরেই দাঁড় করাবো। এখন তাহলে আমরা আমাদের প্রমাণ শুরু করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের প্রমাণের বিষয়টা আসলে কি। আজকে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এক্স রেখাস্থ ও একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এওবি অনুপাত ত্রিভুজ এওসি ইকুয়াল বিএক্স, এটা হচ্ছে অনুপাত হবে বিএক্স অনুপাত এক্সসি। এটা আজকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা করতে যে প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি। আচ্ছা, এখানে তো বলেই দিছে ত্রিভুজ এবিসি, তাহলে প্রথমে আমরা একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করি। আমরা প্রথমে কি করলাম? এবিসি একটি ত্রিভুজ আঁকলাম। তারপর এখানে কি বলা হয়েছে? বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স, তা এক্স বিন্দুটা কোন বাহুর উপরে আছে? বিসি বাহু। তাহলে যে কোনো বিন্দু, তাহলে আমরা যে কোনো এক জায়গায় একটা বিন্দু নিয়ে ফেললাম এক্স। তারপরে কি বলতেছে? এ এক্স। আচ্ছা, এ এক্স একটি রেখা বলছে। এখন আমরা জানি এখানে এ হলো ত্রিভুজের শীর্ষবিন্দু, আর এই এক্স হলো কি? বিসি বাহুস্থ যে কোনো একটি বিন্দু। এখন আমরা যদি এক্স পেতে চাই তাহলে কি করতে হবে? এ এবং এক্স যোগ করতে হবে। তাহলে আমরা এ এবং এক্স যোগ করলাম। আচ্ছা, তাহলে এক্স পেলাম, আর এক্স রেখাস্থ ও একটি বিন্দু, তাহলে এক্স রেখার উপরে ও একটি বিন্দু। এটাও নির্দিষ্ট বিন্দু নয়, খালি বলা আছে এক্স রেখার তে আছে। তাহলে আমরা যে কোনো স্থানে ও বিন্দুটা নিতে পারি, তাই নিয়ে ফেললাম। এটা হচ্ছে ও বিন্দু নিলাম। তারপরে প্রমাণ করতে হবে যে
ত্রিভুজ এ ও বি, এখন খেয়াল করি এ ও বি না, ত্রিভুজ আমরা পাচ্ছি না। ত্রিভুজ এ ও সি না, এটাও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা পেতে গেলে কি করতে হবে? ও বি বা বিও আর ও সি যোগ করতে হবে। এখন কিন্তু আমরা ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও সি। আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু অঙ্কন আর কি, অঙ্কনের মধ্যে কি, যেমন এক্স সংযোগ করা আর ওবি আর ওসি সংযোগ করা, এটা আমাদের করতে হলো। কেন করতে হলো? এই প্রশ্নটাকে পূর্ণতা দিতে যে, যদি এই প্রশ্নটাকে পূর্ণতা দিতে যে আমাদের এই সংযোগগুলো করতে হয়েছে বা এই অঙ্কনের ছোটখাটো কাজ করতে হলো, সেটা কি করতে হবে? সেটা বিশেষ নির্বাচনে উল্লেখ করতে হবে। কেন? এটা হচ্ছে প্রশ্ন অনুসারে এই অঙ্কনটা, যেহেতু এটা প্রশ্ন অনুসারে অঙ্কন, এটা কিন্তু প্রমাণের সুবিধার্থে নয়। সেক্ষেত্রে এই অঙ্কনের বর্ণনা যে কাজটা আমরা করলাম সেটা আমরা বিশেষ নির্বাচনে উল্লেখ করব। আর অঙ্কনের বর্ণনাতে কি দিতে হয়? যেটা প্রমাণের সুবিধার্থে যে অঙ্কনটা যদি আমাদের করতে হয়, ওটা প্রতিটাতেই করতে হবে এমন কথা নয়, যেটাতে লাগে সেটা আমরা করি। আর অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হয় না অঙ্কন, সেক্ষেত্রে আমরা করিও না। প্রমাণের সুবিধার্থে যে অঙ্কনটা আমরা করবো সেটা আলাদাভাবে বর্ণনা করতে হয়। এই বিষয়টা অবশ্যই জ্যামিতিক প্রমাণে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনটা শুরু করি। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ হচ্ছে যে কোনো বিন্দু এক্স, যে কোনো বিন্দু এক্স। আচ্ছা, এক্স আমরা পেলাম, এখন কি করবো? আমরা এক্স যোগ করব। তাহলে এ এক্স যোগ করি। যেহেতু এখানে আমরা দুইটি বিন্দু যোগ করলাম, এই জন্য কিন্তু আমরা কি ব্যবহার করলাম? কমা ব্যবহার করলাম। তারপরে হচ্ছে এ এক্স রেখাস্থ হচ্ছে ও একটি বিন্দু, ও একটি বিন্দু। তারপরে প্রমাণ করতে হবে যে এটা বর্ণনা করার পূর্বে আমাদের কি করতে হবে? বিও এবং সিও যোগ করতে হবে। তাহলে বিও এবং সিও যোগ করি। এখন আমরা লিখতে পারবো, প্রমাণ করতে হবে যে, কারণ এটা যোগ করার পর, বিও আর সিও যোগ করার পর এখন কিন্তু আমরা ত্রিভুজ এওবি আর ত্রিভুজ এওসি পেলাম, যোগ করা আগে কিন্তু পাইনি। এই জন্য আমাদের অবশ্যই সংযোগটা আগে করতে হবে, তারপরে আমরা কি প্রমাণ করতে হবে সেটা উল্লেখ করব। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ও বি অনুপাত ত্রিভুজ এ ও সি সমান সমান বি এক্স অনুপাত এক্স সি। এই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি। এই প্রমাণটা করতে যে আমাদের অঙ্কনের কোনো দরকার নেই, আমরা এখন প্রমাণটা শুরু করি। এখন আমরা একটা ত্রিভুজ খেয়াল করি, দুটি ত্রিভুজ আর কি। সেই ত্রিভুজ দুটি কি? একটা হচ্ছে এ ও বি আর হচ্ছে বি ও এক্স। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও এক্স। বি ও এক্স কোন দুটি ত্রিভুজ? এই যে ত্রিভুজ হচ্ছে এ ও বি, এই ত্রিভুজটি, আর ত্রিভুজ বি ও এক্স। এই ত্রিভুজ দুটির উচ্চতা একই, এই ত্রিভুজ দুটির উচ্চতা একই। আর এই ত্রিভুজের ভূমি কোনটা ধরবো আমরা? ভূমি হচ্ছে এও আর ও এক্স। যেহেতু ত্রিভুজ দুটির উচ্চতা একই, এত এর উচ্চতা একই, তাহলে অতএব ত্রিভুজ এ ও বি অনুপাত ত্রিভুজ বি ও এক্স সমান সমান কি হবে? আর ত্রিভুজ এ ও বি এর ভূমি হচ্ছে এ ও অনুপাত, আর ত্রিভুজ
বি ও এক্স এর ভূমি হচ্ছে ও এক্স, ও এক্স, এটা হচ্ছে 1 নম্বর আমরা একটা সমীকরণ পেলাম। এবং এখন আমরা ত্রিভুজ নিচ্ছি এ ও সি আর হচ্ছে সি ও এক্স। ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ হচ্ছে সি ও এক্স এর উচ্চতা একই, উচ্চতা একই। তাহলে অতএব এই ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমিদ্বয়ের ক্ষেত্রফলের ভূমিদ্বয় অনুপাতের সমান। এই ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল অনুপাত কি হবে? ভূমিদ্বয়ের অনুপাতের সমান। এখন এ ও সি, এ ও সি এটার ভূমি হচ্ছে এ ও অনুপাত, আর সি ও এক্স এটার ভূমি হচ্ছে ও এক্স, ও এক্স এটা হচ্ছে 2 নম্বর। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, 1 নম্বর এবং 2 নম্বর ধারণাটা যদি আমরা ব্যবহার করি, 1 নম্বর এবং 2 নম্বর, তাহলে এখানে কি লেখা যায়? এখন দেখি 1 নম্বরে কি আছে, বাম পক্ষ, ডান পক্ষ, আর 2 নম্বরের ডান পক্ষ হুবহু কিন্তু একই, এও অনুপাত ও এক্স, আর এটা হলো এও অনুপাত ও এক্স। যেহেতু 1 এবং 2 নম্বর সমীকরণের ডান পক্ষ একই, তাহলে অবশ্যই 1 এবং 2 নম্বর সমীকরণের বাম পক্ষ দ্বয় সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই ত্রিভুজ এ ও বি অনুপাত ত্রিভুজ হচ্ছে বি ও এক্স ইকুয়াল হচ্ছে ত্রিভুজ এ ও সি অনুপাত ত্রিভুজ সি ও এক্স, এটা আমরা লিখতে পারি। এখন এটাকে যেহেতু এটা অনুপাত, তাহলে আমরা চাইলে ভাগ আকারে লিখতে পারি, কেন অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, আমরা ভাগ আকারে লিখি ত্রিভুজ এ ও সি বা হচ্ছে ত্রিভুজ সি ও এক্স, এটা কিন্তু আমরা লিখতেই পারি। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি আজকে আমাদের যে প্রমাণের বিষয়টা, এখানে আছে ত্রিভুজ এ ও বি অনুপাত ত্রিভুজ এ ও সি, আর এখানে দেখি আমরা ত্রিভুজ এ ও বি, আর এখানে আছে ত্রিভুজ এ ও সি। এখন আমরা অনুপাতে বা সমানুপাতে যে ধারণা, একটা ধারণা ব্যবহার করি, তাকে বলি আমরা একান্তরকরণ, অর্থাৎ এই যে কোনাকুনি জায়গা পরিবর্তন, এটাকে বলা হয় একান্তরকরণ। আচ্ছা, এটা যদি করি তাহলে ব্যাপারটা হবে এরকম যে ত্রিভুজ এ ও বি বা এইভাবে হচ্ছে ত্রিভুজ এ ও সি সমান সমান ত্রিভুজ বি ও এক্স ডিভাইডেড বাই ত্রিভুজ সি ও এক্স। এটাকে কি বললাম? একান্তরকরণ। এটা আমরা একান্তরকরণ করলাম। আচ্ছা, অর্থাৎ কোনাকুনি জায়গা পরিবর্তন করলাম। তাহলে এখানে কিন্তু আমরা একটি ধারণা পেলাম। আচ্ছা, এখন আমরা কি করব? ত্রিভুজ বিও এক্স আর ত্রিভুজ সিও এক্স, এই দুটি ত্রিভুজ নিয়ে একটি সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করব। এখন ত্রিভুজ বিও এক্স এবং ত্রিভুজ সিও এক্স এর উচ্চতা একই, তাহলে অতএব ত্রিভুজ বিও এক্স, তার ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমিদ্বয় অনুপাতের সমান। তাহলে বিও এক্স এর ভূমি হচ্ছে বিএক্স আর সিও এক্স এর ভূমি হচ্ছে এক্সসি, তাহলে এখানে হবে বিএক্স অনুপাত এক্স সি, বা ত্রিভুজ হচ্ছে বিও এক্স বাই ত্রিভুজ সিও এক্স ইকুয়াল হচ্ছে বিএক্স বাই এক্স সি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা চাইলে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। 3 নম্বর, এন্ড আমরা 3 নম্বরে খেয়াল করি কি দেওয়া আছে। 3 নম্বরে আমরা যে সম্পর্ক দাঁড় করাতে পারছি সেটা ছিল এরকম, ত্রিভুজ এওবি ডিভাইডেড বাই এওসি ইকুয়াল ত্রিভুজ বিও এক্স ডিভাইডেড বাই ত্রিভুজ সিও এক্স। এখন এখানে দেখি বিও এক্স ডিভাইডেড বাই সিও এক্স,
এই যে এখানে আমরা পেয়ে গেছি ত্রিভুজ BOX ডিভাইড বাই ত্রিভুজ COX। এটা সমান সমান কি পাইছি আমরা? BX বাই XC, BX বাই XC পাইছি। তাহলে আমরা কি করতে পারবো? এই যে ত্রিভুজ BOX বাই ত্রিভুজ COX এর স্থলে BX বাই XC লিখতে পারবো। তাহলে আমরা লিখি, বা এটা আমরা কি লিখবো? ত্রিভুজ AOB বাই ত্রিভুজ AOC সমান সমান হচ্ছে BX বাই CX। আমরা কিন্তু এটা লিখতেই পারি। আচ্ছা, একটু খেয়াল করলে কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে। আমরা কি করলাম? এই 3 নম্বরে বা এখানে আমরা এই জায়গাতে আমরা এই মানটা কিন্তু বসাই দিতে পারি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? অতএব ত্রিভুজ AOB অনুপাত ত্রিভুজ AOC সমান সমান BX অনুপাত XC। বা এখানে আমরা একটা উল্লেখ করে দিতে পারি 3 নং হতে, তাহলে বিষয়টা আরো ভালো মতো বোঝা যাবে। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। এখন আমরা লিখব প্রমাণিত। আশা করি আজকের আমাদের প্রমাণটা আমরা সবাই খুব ভালো মতোই বুঝতে পারছি। কেননা প্রতি ক্ষেত্রে আমরা বলতে গেলে একই ধরনের ধারণা ব্যবহার করে 3টি সম্পর্ক দাঁড় করানোর মাধ্যমে কিন্তু প্রমাণটা হয়ে গেল। আর ধারণাটা কি ছিল? যে যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতে সমান। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।